মানুষের মধ্যে যেমন খারাপ ভালো আছে, যেমন মানুষের আসক্তি আলাদা আলাদা। কেউ হয়তো মাদক দ্রব্যে আসক্ত, কেউ বা কি বলবো, পানে আসক্ত, মানে মাদক দ্রব্য নেশা জাতীয় আমি কথা বলছি। কেউ বা মেয়েদের প্রতি আসক্ত, মানে একাধিক মেয়ের সঙ্গে রিলেশন করবে। কেউ বা একাধিক পুরুষে আসক্ত। কেউ বা আহ মানে দাম্পত্য জীবনে যেটা শারীরিক সুখ সেটাতে আসক্ত। তো শুধু কি এটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য? যাদেরকে আমরা বলি সোল, নেগেটিভ এনার্জি, আত্মা বা জীব, ওরাও কখনো কখনো কি এইসব জিনিসে আসক্ত হয়নি? কেন এই কথা বলছি বুঝতেই পারছেন, ডেফিনেটলি ঘটনার সঙ্গে সংযোগ আছে বলেই আপনাদেরকে কিন্তু এই কথাটা আমার বলা। তো আজকে যে ঘটনাটা পাঠিয়েছে হলো তোমার আরাধনা ভট্টাচার্য। ওর নাম প্রকাশে কোনো প্রবলেম নেই, অথচ ওর সঙ্গে কিন্তু ঘটনাটা ঘটেছে। ও বর্তমান হায়দ্রাবাদে কাজ করছে এবং হায়দ্রাবাদ থাকাকালীন ওর সঙ্গে কিন্তু একটা মারাত্মক ভৌতিক ঘটনা ঘটেছিল। তো ঘটনাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর 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 ঘটনা নিয়ে চলে এসেছি। মানে 3বার ভয়ঙ্কর বলেছি, বুঝতে পারছেন মানে কতটুকু মারাত্মক হতে চলেছে। তো যারা ভাবছেন আরাধনার মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। তো চলুন শুরু করি। আহ আরাধনার ঘটনা। আচ্ছা, আরাধনা নর্থ কলকাতার মেয়ে এবং ও কিন্তু চাকরি পেয়ে হায়দ্রাবাদ যায়। তো ওর মা বাবা দুজনেই গেছিল, বাট ওর মা কিন্তু একা একা ট্রাভেল করতে উনি আর কি অভ্যস্ত, অসুবিধা নেই। তো ওকে তো রেখে এসছে এবং ওরা ডিসাইড করেছে যেহেতু হায়দ্রাবাদ ওর জন্য একদমই নতুন, পিজিতে থাকুক। পিজিতে থাকলে কি হয়, মানে আরেকটা মেয়ে থাকবে ওর সঙ্গে, কোনোদিনও তো একা থাকেনি মেয়ে, বাড়ির থেকে ওর ডিগ্রি বিগ্রি সব কমপ্লিট করেছে। হ্যাঁ, তো কোনোদিনও তো একা থাকেনি মেয়েটা, তো একটা বন্ধু থাকবে, সঙ্গে থাকবে। আর পিজির ওনার, সেও মানে বেশ ভালোই আর কি, তো ওনার সঙ্গে আর কি ইয়ে করবে। তো খুঁজে খুঁজে অফিসের সামনে ঠিক না বলছে, আরাধনা যেটা আমাকে বললো 15-20 মিনিট দূর। হ্যাঁ, তো সব দিকে ভালো এবং ট্রান্সপোর্টেশন মানে কমিউনিকেশন সিস্টেম খুব ভালো। তো ওরা পিজিটা সিলেক্ট করলো, কিন্তু পিজিতে জানো তো এটা ডিপেন্ড করে তোমার উপর, তুমি একা একটা রুম নিয়ে থাকতে পারো, সেই জায়গায় অবভিয়াসলি দামটা একটু বেশি পড়ে। তুমি দুজনের অ্যাকোমোডেশন নিয়েও থাকতে পারো। তো পিজিটা মোটামুটি ফুল ছিল। একটা রুমে একটা মেয়ে থাকতো। তো ও মানে দুজন থাকতো, ওর সঙ্গে মেয়েটা আর কি কোনো একটা কিছুর জন্য আর কি পিজিটা ছেড়ে চলে গেছে। তো কেন চলে গেছে সেটা পরে বলছি। একটা রুম খালি আছে, একটা মানে একটা জায়গা। তো তখন ওর মা বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আহ, মানে প্রবলেমটা হলো যে ও ও কিন্তু ইসলামিক সম্প্রদায়ের, আমি এখানে ছদ্মনাম ইউজ করছি, রেহেনা। তো আমাকে আরাধনা বলে যে আমরা ছোটবেলা থেকে এরকমই কোনোদিনও মানে বাদ বিচার করিনি, ভেদাভেদ করিনি, হলো ইসলামিক সম্প্রদায় তো কি হলো, সবচেয়ে থেকে প্লাস পয়েন্ট মেয়ে তো বুঝতে পারবে। আর দুজনের খাট তো আলাদা আলাদা। আর পিজির ওনার যা আমাদেরকে খাওয়া দেবে সেটাই খাবো। তা আমাদের এরকম কোনো ফ্যাসিনেশন ছিল না, তাই আমার মা বাবারও কোনো প্রবলেম নেই, আমারও কোনো প্রবলেম নেই। ঠিকই, আজকাল তো এরকম প্রবলেম না হওয়ারই কথা, তাই না? তো যাই হোক, তো ও রেহেনার সঙ্গে থেকে গেছে। এখন আরাধনা যেটা আমাকে বললো যে দিদি, ও না একটু কেমন একটু হয় না, সবাই তো আর এক্সট্রোভার্ট হয় না, আমি যেমন কথা খুব বেশি বলি, আরাধনা বলছে ওদিকে একটু ইন্ট্রোভার্ট, চুপচাপ তো করে থাকতো, কথা কম বলতো, ঠিক আছে, অ্যাজ ইফ হয়তো মানে ওর সঙ্গে আমার সঙ্গে কথা না বলতে পারলেই ও বাঁচে। তথাপিও যখন একটা রুম আমরা শেয়ার করছি, একটু আলাপচারিতা তো করাই যায় না, আর করতে হবেও। হ্যাঁ, যখন একটা রুমই শেয়ার করছি, যদিও বেড আলাদা আলাদা, এসি লাগানো ছিল, বুঝতেই পারছো হায়দ্রাবাদে কেমন গরম। তো তখন রেহানা আর কি আস্তে আস্তে কথা বললো যে ও 6 মাস হয়েছে মানে হায়দ্রাবাদে এসছে। তো ওর মানে বলেছে যে আমার ব্যাঙ্গালোরের পোস্টিং হওয়ার কথা আছে, হায়দ্রাবাদে আমি ট্রেনিং এর জন্য এসেছিলাম, পরে এখানে অফিসে আমি 6 মাস ধরে আছি, কিন্তু আমি বোধহয় ইন ফিউচার ব্যাঙ্গালোর চলে যাব, রেহানা ইয়েকে বললো। তো তখন মনে মনে আরাধনা বললো যে ভালোই হয়েছে, ও যদি চলে যায় তাহলে পুরো রুমটা পিজি ওনারকে বলে দেবো যে পুরো রুমটা আমি নিয়ে নেবো, আর কোনো কারোর সঙ্গে শেয়ার করবো না। ঠিক আছে। তো রেহানা মেয়েটা খুব ভালো, কিন্তু কি একটু চুপচাপই থাকে। তো ও মানে তোমার স্যাটারডে আর কি হায়দ্রাবাদ এসছে, সানডে পিজির খোঁজ পেয়েছে, মানডে ও শিফট হয়ে যায়। এবং মানডে ওর মা বাবা কিন্তু চলে আসে তোমার ইয়েতে, মানে টুয়ার্ডস মানে কলকাতার দিকে রওনা দিয়ে দেয়। ঠিক আছে, সব ভালো ভালো বললাম, রেহানার সঙ্গে তো টুকটাক কথাবার্তা হয়েছে। শুক্রবার দিন রাত্রে
আরাধনা বলছে যে রুমকি দি আমি না ঘুমিয়েছিলাম, আমার পুরো ডিপ ঘুম, যেহেতু বুঝতেই পারছো নতুন নতুন আমি কোম্পানি জয়েন করেছি, ট্রেনিং প্রসিডিওর চলছে, মেন্টালি তো প্রচন্ড স্ট্রেস আউট আমি। তো আমি না ঘুমিয়ে গেছি, হঠাৎ না একটা আওয়াজে না আমার চোখ খুললো। চোখ খুলে রুমকি দি আমি যে দৃশ্যটা দেখলাম তুমি কল্পনা করতে পারবে না, মানে আজও মানে আরাধনা বলছে তোমাকে বলতে বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সেটা হলো রেহানার মাথাটা বালিশে, ওর পাটাও নিচে, খালি এই যে কোমর পোর্শনটা না ওটা ধনুকের মতো বেঁকে এরকম করে, মানে মাথাটা এদিকে পাটা এদিকে, কিন্তু কোমর পোর্শনটা এরকম উপরে উঠে রয়েছে, আর না গো 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 আওয়াজ করছে। ঠিক আছে, আরাধনা না ভয় পেয়ে গেছে, হাজারো রুমমেট ভাবছে কোনো মানে দড়া ঠরা পড়লো নাকি। হ্যাঁ উঠেছে, উঠে না ওকে ডাকছে, রেহানা এই রেহানা, ইংলিশে বলছে। হ্যাঁ যেহেতু রেহানা কিন্তু কেরালার আবার, হ্যাঁ তো রেহানা রেহানা হ্যাঁ তোমার কি হয়েছে, হোয়াট হ্যাপেন। তো রেহানা না পট করে না মানে ওই রকম মুহূর্ত থেকে পট করে এরকম করে আসন করে বসেছে, বসে না এক জ্বলন্ত দৃষ্টি ওর দিকে নিক্ষেপ করেছে, আরাধনার দিকে এরকম করে তাকিয়ে আছে, বলছে প্রচন্ড, মানে একটা মানুষ যদি রেগে গেলে, চরম রেগে আছে আমার উপর, যেমন দৃষ্টি দিয়ে নিক্ষেপ করতে পারে না, এক্স্যাক্টলি ওইটা। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো আমার দিকে এরকম করে তাকিয়েছে কেন, ও তো এরকম করছিল বলে ভালোর জন্য আমি ডেকেছি। একটু পরে দেখি আপনি আপ ঘুমিয়ে গেছে। আমি না বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি হলো, হ্যাঁ ও আমার সঙ্গে এরকম করে কেন রিয়েক্ট করলো। পরের দিন ঘুম থেকে উঠেছে, উমা ঘুম থেকে উঠে দিকেও নর্মাল, যেমন নর্মালি দিনের বেলা কথা বলে ওই রকমই। তখন আমি জিজ্ঞেস করছি রেহানা কালকে রাত তোমার কি হয়েছে, তোমার কি কোনো দরা ঠরা পড়ে। তখন না ও না মানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, অ্যাজ ইফ ও বুঝতেই পারছে না ও রাত্রে ওর সঙ্গে কি হয়েছে। তো মানে কি বলবে, মানে রেহানা যেমন ইগনোর করে যাচ্ছে ব্যাপারটা, করে যেতে চাইছে রাদার বলা ভালো। তখন আরাধনা বলছে যে কি হয়েছে কালকে তোমার এরকম করে, তোমার তারপর আমি যখন তোমাকে ডাক দিলাম তুমি কিছু এমন রেগে আমার দিকে তাকিয়ে আছো, এগুলো কিন্তু সব কনভারসেশন ইংলিশে হচ্ছে, হ্যাঁ। তো বলছে যে একটা কথা বলি, হ্যাঁ ওটা ওরকম মাঝে মধ্যে হয়, আমার যখন ওরকম অবস্থা থাকে তুমি আমাকে ডাকবে না, হ্যাঁ। বলছে হ্যাঁ আমি কালকে ডেকেছিলাম তুমি রেগে আছো, কিন্তু আমি তো বুঝতে পারিনি, আমি তো জানি না তোমার এরকম অবস্থা হয়, কোনোদিনও তো এরকম হয় না। তো বলছে না এরকম সপ্তাহে এক আধবার হয় আমার, অ্যান্ড তুমি না আমাকে ডাকবে না। তারপর না ও মানে রেহেনা ওয়াশরুমে চলে যাচ্ছে, যেহেতু ওরও তো অফিস আছে, তারপর না যেতে যেতে বললো কি তুমি একটা কাজ করো, তুমি যদি ভয় পাও না, তোমাদের যে তুমি যাকে মানো সেই সেই ভগবানের নাম জপ করো, তোমরা তো গড মানে ঈশ্বর বলো, তোমরা নাম জপ করো। তখন না আরাধনা বলছে জানো, আই সোয়ার অন গড, মানে দেখো ভূতের গল্প শোনা আলাদা কথা, মানে ভূতের মুভি দেখা আলাদা কথা, আমি খুব ভালোবাসতাম, হলেও দেখেছি, বাট মানে রিয়েলিটিতে না এইসব আমি মানি না, মানি না আমি, বিশ্বাস করি না। আমার ভালো লাগে মনে হয় যে যারা এই ফিল্ম বানায় কতটুকু ইমাজিনেশন দিয়ে বানিয়েছে, কতটুকু মানে ক্রিয়েটিভ ওরা, হ্যাঁ কত রকমের ইমাজিনেশন ক্রিয়েট করে মানুষকে ভয় দেখায়। আমি ওটাই ভাবতাম, আমি কিন্তু ভূত বেরোতে ভয় পাই না, কোনো কিছুতে ভয় পাই না। কিন্তু ও যখন ঠাকুরের নাম জপ করতে বললো আমার না মাথার উপর দিয়ে, কারণ কি আমি তো ওইসবের সঙ্গে রিলেট করেইনি কোনোদিনও কোনো কথা, মাথার উপর দিয়ে গেল যে মেয়েটা হঠাৎ আমাকে ঠাকুরের নাম জপ করতে কেন বললো রে। তো ও যেমন কথাটা বলেই বেরিয়ে গেছে। ঠিক আছে, তারপর আমাকে আরাধনা বললো যে রুমকিদি বিশ্বাস করো, তারপরে কিন্তু পুরোপুরি ও নর্মাল, স্যাটারডে মানে স্যাটারডে মানে পুরো দিন নর্মাল, রাত্র নর্মাল, সব ঠিক। আবার ঠিক ফ্রাইডে এসছে, ফ্রাইডে রাত্রে সেম, আবার সেম আওয়াজ, তারপরে দেখি কি গ গ করতে করতে আবার ওর এই সিচুয়েশন। এটা দেখে না ও প্রচন্ড ভয় পেয়ে গেছে, এন্ড ওর খাটটা না কাঁপছে, অথচ ও এরকম করে, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। আর না বলছে মানে আরাধনা বলছে যে আমি হনুমান চালিসা, ভূতে ধরলে যে হনুমান চালিসা পড়তে হয় আমি জানি না, আমি জানতাম না আনটিল আনলেস আমার সঙ্গে কিছু ঘটেছে, বা ওই যে নানা রকম মন্ত্র বলতে হয় জানি না। আমার ঠাকুমা ছোটবেলা শুনতাম ওই হরে কৃষ্ণ বলে বলে গান গাইতো, হরে রাম হরে রাম, আমার মুখ দিয়ে ভয় চটে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি রুমকি দিয়ে আমি জানি না, হ্যাঁ। তো পরের দিন আমি উঠেছি, উঠে অ্যাজ ইউজুয়াল ও তো আবার নর্মাল, ও ভুলেই গেছে বা জানেই না রাত্রে ও আমার সঙ্গে কি করেছে, বা ওর সঙ্গে রাদার বলা ভালো কি হয়েছে। তো ওই দিন আমাকে হঠাৎ দেখি, মানে ও আমি বললাম না একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিল, চুপ চুপ থাকতো, আরাধনার সঙ্গে অত কথা বলতো না। হঠাৎ ও আরাধনাকে বলছে যে আমি না আজকে রাত্রে কেরালায় যাচ্ছি, আমার বাড়িতে 3-4 দিনের জন্য যাব, আবার চলে আসবো, মোস্ট প্রবাবলি আমার ব্যাঙ্গালোরেও আমি 15 ডেজ পরে চলেই যাব, হ্যাঁ ওর জন্য আমি কেরালা হয়ে এসে এখানে ইয়ে করে যা যা কাগজপত্র ইয়ে করে আমি চলে যাব। তো কেন রেহানা আরাধনাকে বলছে, কারণ আরাধনা ওকে বলেছিল যে তুমি যদি চলে যাও আমাকে আগে বলো, আমি পিজি ওনারকে বলে রাখবো, সো দ্যাট আমি পুরো রুমটা অকুপাই করতে পারি, আমি নিজে একা থাকবো। ঠিক আছে, ওর জন্য বললো তো কেরালায় চলে গেল, ঠিক আছে ফাইন।
তখন পিজি ওনারকে বলেছে যে আমি কিন্তু রেহানা বোধহয় ব্যাঙ্গালোর শিফট হয়ে যাবে, ওর ব্যাঙ্গালোরে চাকরিটা হয়ে যাবে, তখন মানে আমি কিন্তু পুরো রুমটা নিয়ে নেবো। তো পিজির মালিকের পয়সা দিয়ে মতলব, তাই না? তো বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কি, আমার তো ভালোই হলো। তো ঠিক আছে, ফাইন। তো অ্যাজ ইউজুয়াল ৩-৪ দিন পর রেহানা আসলো। আসার পর না, এখন যেমন রেহানা পুরো চেঞ্জ। যেই মেয়েটা ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু ইন্ট্রোভার্ট না, এখন নিজে যেচে যেচে আরাধনার সঙ্গে কথা বললে। যেখানে মানে জানো তো, আমি তো বললাম ইন্ট্রোভার্ট, ওর কোনো জিনিস, খাওয়ার জিনিস, অনেক সময় দেখো পিজি হোস্টেলে সবার একটা একটা মানে ফুড, বিস্কিটের কৌটা বলো বা চানাচুরের কৌটা বলো থাকে, তাই না? ও শেয়ার করতো না। এই মেয়ে হঠাৎ আমাকে আরাধনা বলছে, তোমার মুখে একবার শুনেছিলাম তুমি হায়দ্রাবাদ গিয়েছিলে, অ্যান্ড মানে ওই ফেমাস বিরিয়ানি, প্যারাডাইজের বিরিয়ানি 2 প্যাকেট নিয়ে চলে এসছে। হ্যাঁ, তো যারা হায়দ্রাবাদে গেছে, প্যারাডাইজের বিরিয়ানি কতটুকু ফেমাস জানো? আর স্পেশালি আমার মনে হয় চারমিনারের কাছে যেটা, যদিও সবই ওদের আউটলেট, বাট আমার মনে হয় একটু ডিফারেন্সিয়েট আছে। মুদ্রা কথায় আসি, যাই হোক, প্যারাডাইজের বিরিয়ানি নিয়ে এসছে। তো ও ভাগ, তো বলছে যে না, আমি তো চলেই যাব, আমরা তো যতটুকু সময় কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি, তাই তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। ঠিক আছে, ফাইন। তো বিরিয়ানি খেলো। তা আস্তে আস্তে যতদিন ছিল, রেহেনা কিন্তু ওর খুব ক্লোজ এসে গেছিল। নাম্বার এক্সচেঞ্জ তো আগেই করেছিল। হ্যাঁ, তো তখন রেহানা বললো যে আমি এরকম অমুক দিন চলে যাচ্ছি, তো ব্যাঙ্গালোর গেলে কিন্তু তুমি ফোন করবে। ঠিক আছে, ফাইন। রেহানা চলে গেল। এবং মানে তখন আহ, আরাধনা বলছে যে রেহানার টেবিলে না ওর খুব একটা ফেভারেট একটা পারফিউম ছিল। হ্যাঁ, ওই পারফিউমটা রয়ে গেছে। তা আমি ওকে কল করছি, দেখি কল কিছুতেই লাগছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, যে দেখি ডাবল টিক হচ্ছে না। তার মানে বুঝতেই পারছো, একটা মানুষ যখন একটা মানুষকে ব্লক করে দেয়, তখনই কিন্তু এই জিনিসগুলি হয়। হয়তো মানে তোমাকে দেখাবে একটা টিক হয়ে গেছে, ডাবল টিক মানে স্যান্ড হয়েছে, ব্লু হয়ে যাওয়া মানে ও মানুষটা পড়ে নিয়েছে, কিন্তু সিঙ্গেল টিক হয়ে রয়েছে। ফোন করছে, ফোন যাচ্ছে না, বুঝেছো? টু টু করে করে কেটে যাচ্ছে। তো মানে কি বলবে আর। তো হয় না যে বুঝতেই পারছে ওকে ব্লক করেছে, কেন করেছে সেটা বুঝতে পারছে না। এখন তুমি যেই মানুষটা তোমাকে ব্লক করে নিয়েছে, হ্যাঁ, উইদাউট এনি রিজন, তুমি থোড়ি না আবার ওকে অন্য কোনো মোবাইল নাম্বার থেকে ফোন করবে। যা, ওর পারফিউম ফেলে রেখে গেছে, আমার কি। মানে ও একটু আশ্চর্য হয়েছে যে এত ভালো করে কথা বললো, বিরিয়ানি খাওয়ালো, কত সুন্দর একটা বন্ডিং, এই কয়দিনে আরো বেশি আমরা ক্লোজ এসে গেছি, ও আমাকে কেন ব্লক করলো? তোমাদের মনেও তো কোশ্চেন আসছে, আমার মনেও আসছিল। তো যাই হোক, এই তো তোমার রেহানা গেল, ধরো ও সানডে বেরিয়ে গেছে, বিকজ মানডে ওর জয়েন করতে হবে, এবং প্রথম কিছুদিন হোটেলে থাকার অ্যাকোমোডেশন অফিস দেয়। ওই সপ্তাহ গেল, ঠিক শুক্রবার দিন রাত্রে আরাধনা বলছে যেই জিনিসটা রেহানার সঙ্গে হতো রুমকি দি, এখন ওই জিনিসটা আমার সঙ্গে হওয়া শুরু করলো। মানে প্রথম দিন তো বুঝতে পারিনি। প্রথম দিন আমি কি দেখলাম বলতো, মানে অ্যাজ ইফ মানে আমার প্রাইভেট পার্টগুলি কেউ টাচ করছে। অ্যান্ড হয় না যে একটা ওয়ার্ড আছে হাজব্যান্ড ওয়াইফের, ধরো একটা সম্পর্ক স্থাপনের আগে যে একটা সুন্দর মুহূর্ত, ওই জিনিসটা যেমন ওর সঙ্গে হওয়া শুরু করলো। তো এখানে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু অনেক ছোট বন্ধুরা আছে, তো আর আমারও একটু অস্বস্তি বোধ হয় ওইরকম শব্দ উচ্চারণ করতে। তো তোমরা বুঝে যাও, সব যারা প্রাপ্তবয়স্ক, আমার মনে হয় না তাদের বুঝতে খুব অসুবিধা হবে। আমি যথাযোগ্য খুব রুচি সম্পন্ন ভাষায় কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বুঝতেই পারছো। অ্যান্ড বলছি যে প্রথম তো আমার একটু আনইজি ফিল হচ্ছিল, কারণ কোনোদিনও ছেলে কোনো মানে লাভ অ্যাফেয়ার, আমার ওর একটা লাভ অ্যাফেয়ার আছে, ঠিক আছে, 5 বছর যাবত। বাট মানে হালকা ফুলকা কিস ঠিক আছে, বাট ওইরকম ভাবে টাচ কোনোদিনও কেউ কাউকে, মানে বুঝতে পারছো আমি কোন ধরনের টাচের কথা বলছি, ওইরকম কিন্তু ওদের ওই রকম রিলেশন যায়নি। বলছে হালকা ফুলকা কিস আছে, ওইগুলি ঠিক আছে, ইটস আ নর্মাল থিং, বাট ওই উপরে কিন্তু আমরা কেউ যাইনি। হোয়ারেস আমি দেখছি একটা, মানে কাউকে দেখতে পাচ্ছি না, বাট মনে হচ্ছে পুরো বডিতে আমাকে কেউ টাচ করছে। অ্যান্ড আস্তে আস্তে মনে হচ্ছে কি আমার কোমরটা কেউ হাত দিয়ে, বুঝতে পারছো, শুধু ওর পাটা এদিকে আর এটা কোমরটা এরকম করে তুলে ধরলো। ও না বুঝতে পারছে না মানে জিনিসটাকে ও অস্বস্তি বোধ করবে না এনজয় করবে না ভয় পাবে, ও না পুরো ডাইলামাতে পড়ে গেছে। হঠাৎ জানি না কেন ওর মুখ থেকে হরে কৃষ্ণ বাড়ানোর সঙ্গে সঙ্গে কোমরটা যে এরকম ছিল না, ধাপ করে পুরোপুরি বিছানার মধ্যে পড়ে গেল। অ্যান্ড অবভিয়াসলি এরকম করে ধাপ করে, যেমন কেউ যেমন তোমাকে ছেড়ে দিয়েছে কোমরটা, তোমার মানে ব্যালেন্স তুমি পাও না, ওরকম করে তো পড়বেই, তাই না? কোমরে লেগেছে। তো ও না মানে
বলছে যে রুমকি দিয়ে আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে, মানে আমি হ্যালোসিনেট করছি, স্বপ্ন দেখছি না কি করছি, নাকি রেহানার সঙ্গে যা যা হতো আমার উপর এমনটাই ইম্প্যাক্ট করছে যে এটা সাইকোলজিক্যালি আমার সঙ্গে এই কাজটা হওয়া শুরু করেছে। যারা ভূত প্রেত মানে না বা বিশ্বাস করে না যে এসব আছে, তারা আর কি ভাববে বলতো? অবভিয়াসলি সবকিছু সাইন্টিফিকের দিকেই ওরা সাইন্টিফিক্যালি ভাবার চেষ্টা করবে, রাইট? যে যেটা রেহানা করছিল, রাইট? আচ্ছা, তারপর কি হলো? এই প্রথম দিন গেল। সেকেন্ড দিন, এর ফ্রাইডের কথা বললাম, সেকেন্ড দিন স্যাটারডে কিছু হয়নি, সানডেও কিছু হয়নি। আচ্ছা, আরাধনা কিন্তু ওর মায়ের সঙ্গে খুব ফ্র্যাঙ্ক। ইনফ্যাক্ট 5 বছর ধরে যে ওর একটা বয়ফ্রেন্ড আছে এই ব্যাপারেও কিন্তু ওর মা জানে, ঠিক আছে? অ্যান্ড মানে দুজনেই তো ভালো ফ্যামিলির, বলছে যে ঠিক আছে তোরা পায়ে নিজের পায়ে দাঁড় হয়েছে, তারপর বিয়ে বিয়ে দিয়ে দেবো, ওরকম টাইপের, ঠিক আছে? তো যখন মায়ের সঙ্গে বলছে যে মা জানো আমার সঙ্গে না এরকম হয়েছে, আমি হ্যালুসিনেট করছি। আচ্ছা, রেহানার কথা ও তখন বলেনি, যখন নিজের সঙ্গে হয়েছে তখন আর কি মাকে বলেছে। তো ওর মা ওইসব বিশ্বাস করে না, বলছে হয়তো মেয়েটার কোনো দৌড়া ঠোরা পড়ে, হয়তো কোনো রকমের নার্ভের প্রবলেম টবলেম আছে, আর ওটা দেখে দেখে তুইও, হয় না, আমরা অ্যাডাপ্ট করে নিই আননোয়িংলি বা আনকনসিয়াসলি, কোনো কিছু হয়তো অ্যাডাপ্ট করে নেই আমরা। তো রেহানা, সরি রেহানা বলছি, আরাধনার মাও আরাধনাকে বলছে হয়তো তুমি আননোয়িংলি বা ওকে দেখে দেখে তুমি এতটাই ইনফ্লুয়েন্স হয়ে গেছো যে অ্যাডাপ্ট করে নিয়েছো, এরকম করো না, হ্যাঁ? তুমি মেডিটেশন করো, যোগা করো, ঠিক আছে? এই তো গেল। তোর মাকে কিন্তু বলেছে, তা অ্যাজ ইউজুয়াল ও এটাকে সিরিয়াস নেয়নি, ওর মাও সিরিয়াসলি নেয়নি দুজনই। পরের দিন শুক্রবারে আমাকে আরাধনা যেটা বললো যে রুমকি দি, আমার তো মানে তিনতলা, 4 তলা হলো ছাদ, 3 তলায় আমি থাকি, আর এসি বাগেরা আছে বলে অতটা অসুবিধা হয় না। আর আমাদের যে ব্যালকানিটা না, তোমার হাফ দেওয়াল আর হাফ নেট টাইপের, মানে ওরকম, মানে মশার যাতে না আসে ওরকম, কিন্তু লোহার নাই, ওই যে পাতলা নেটগুলি যে অ্যামাজন থেকে আসে না, ওইরকম টাইপের, ওরকম ভাবে করা আছে, ঠিক আছে? প্লাস হঠাৎ ও বলছে যে আমি নিজে জানি না কি হলো, আমার যখন চোখটা খুলে দেখে আমি প্যাসেজে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? প্যাসেজে দাঁড়িয়ে আছি, অ্যান্ড আমার এমন মনে হচ্ছে প্রচন্ড জোরে ইউরিন পেয়েছে, কিন্তু আমার তো অ্যাটাচ বাথরুম, আমার তো বাইরে বেরোনোর কথা না। আর প্রচন্ড ইউরিন পেয়েছে, ওই ফিলিংস নিয়ে আমি খালি ভাবছি আমি কখন ছিটকানি খুললাম, বাড়ি ঘরের ছিটকানি কখন খুললাম, কখন বাইরে আসলাম। আর মানে ও বুঝতে পারছে না, এদিকে প্রচন্ড হিসু পেয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে আবার ব্যাক করলো, ব্যাক করার সঙ্গে সঙ্গে ঘড়ি দেখলো, তখন বাজে 3টা 11। ও আমাকে পুরো বলেছে 3টা 11 বাজে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে হিসু করতে গেছে। তো বলছে আমি যখন সুসু করছি না রুমকিতে, আমার সঙ্গে আমার সুসুর সঙ্গে কিন্তু হালকা হালকা রক্ত ব্লিডিং বেরিয়েছে, ব্লিড করেছে আর কি। অথচ ওর পিরিয়ডস হয়েছে 10 দিন আগেই, 10 দিন আগেই পিরিয়ডস হয়ে গেছে। তো অনেক সময় হয় না দেখবি পিরিয়ডস এর লাস্ট মোমেন্টে একটু একটু কিন্তু স্টেইন দেখা যায়, তো ওটাই ভেবেছে। ঠিক আছে, ফাইন, শুয়েছে। তারপরের দিন সকালে আবার মাকে ফোন করেছে, বলছে মা আমি কি কোনোদিনও ঘুমের চোখে হাঁটতাম? বলে কেন? বলছে না কালকে জানো তো, আমি জানি না কখন আমি না ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়েছি, আমি বুঝতে পারি না আমি কি স্লিপ মানে ঘুমের চোখে হাঁটতাম নাকি, এই দোষ ছিল। তোর মা বলছে দূর, কোনোদিনও তো তোর এরকম ছিল না, হ্যাঁ কি আজে বাজে বকছিস। কিন্তু তুই কি মানে, তখন ওর মা বলছে তুই কি গাঁজা ওইসব সেবন করা শুরু করেছিস? হ্যাঁ, দিন দুপুরে কি বলছিস, আমার তো ভয় লাগছে তোকে দূরে পাঠিয়ে না আমি বিপদ ডেকে আনলাম। তো বলছে মা বিশ্বাস করো আমি ওরকম কোনো কিছু নেশা মাদক দ্রব্য গ্রহণ করি না, ইউজ করি না, কিন্তু মা এই জিনিসটা হয়েছে। তো বলছে কি তোর কি বেশি স্ট্রেস হচ্ছে, বেশি স্ট্রেস হলে তুই চলে আয়। তো বলছে যে না, মানে ওনা ঠিক বুঝে উঠতে পারছে না ওর সঙ্গে কি হচ্ছে, মানে অনামিক, সরি আরাধনার সঙ্গে কি হচ্ছে আরাধনা বুঝে উঠতে পারছে না। ফাইন, আরাধনা যেটা বললো যে দেখো স্লিপ প্যারালাইসিস এর কথা আমি শুনেছি, এবং এটা সাইন্টিফিকও একটা রিজন আছে, হ্যাঁ আমরা জানি এটা কেন হয় সাইন্টিফিক্যালি দেখতে গেলে। আমার জীবনেও হয়নি, কিন্তু রেহানা যাওয়ার পর এটা আমার প্রচন্ড ফ্রিকুয়েন্টলি হওয়া শুরু করলো, ঠিক আছে? যেমন ফ্রাইডে ফ্রাইডে হতো না, কিন্তু মানে ফ্রাইডে ফ্রাইডে যেমন এই জিনিসটা আমার ফিজিক্যালি, মানে আমার শরীরটা কোথাও চলে যেত, ঠিক আছে? আমি মানে ঘুম থেকে উঠে যেমন আমি নিজেকে ডিসকভার করলাম সেদিন আমি ব্যালকানিতে আছি, বা আমার কোমর উঠে যেত, আমি বুঝতেও পারতাম না, আমি দেখতাম এরকম বেঁকে আছি। কিন্তু স্লিপ প্যারালাইসিস যেটা হয় না, ওটা কিন্তু ওর এখন উইকডেজও হওয়া শুরু করলো। বলছে যে এটা এমন একটা অনুভূতি যার, এটা কিন্তু আমার মাঝে মধ্যে স্পেশালি দুপুরে ঘুমালে কিন্তু আমার হয়, এটা আজকে আমি অ্যাডমিট করছি তোমাদের সামনে। তো ও আমাকে বলল যে রুমকিদি, মনে হয় কি তুমি জেগে আছো, ঠিক আছে? অ্যান্ড আমি জেগে আছি কিন্তু আমি হাত নাড়াতে পারছি না, আমি মুখ খুলতে পারছি না, আর সেটা যে কতটুকু প্যাথেটিক, মানে যার হয় সেই বোঝে, একদমই তাই, যার হয় সেই বোঝে। এবং ও দেখছে দেখতো কি একটা, মানে একটা
অচেনা মানুষ, বুঝেছো? মানে বলছে এটাকে ছেলেও বলা যায় না, বুড়োও বলা যায় না, হয়তো মাঝবয়সী, মানে বুঝতে পারতাম ছেলে কিন্তু চিনতে পারতাম না, মানে আমি আইডেন্টিফাই করতে পারতাম না, বা বলতে পারো যে আমার মানসিক ভাবে হয়তো মানে কেমন ধোয়াটে ধোয়াটে কেমন যেন আমি মানে রিকগনাইজ করতে পারতাম না, ওইরকম টাইপের। ও এসে আমার সঙ্গে যেমন একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হয় ওগুলি করা শুরু করেছে। অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আমি না এটাকে এনজয় করা শুরু করলাম। তো আস্তে আস্তে আমি বললাম ওর মায়ের সঙ্গে খুব ভালো ওর কথাবার্তা হয়, অ্যান্ড ওর বয়ফ্রেন্ডের সঙ্গেও কথাবার্তা হতো কিন্তু অত ফ্রিকুয়েন্টলি না, কারণ ও চাকরি করে, আর ও হলো তোমার ইন্ডিয়ার বাইরেতে চাকরি করে, যেহেতু একটা দিন রাতের প্রবলেম আছে বলে ওরকম ফ্রিকুয়েন্টলি কথাও হয় না। তো যাই হোক, ওর ফিউচার প্ল্যান ছিল যে বিয়ের পরে ও আর কি শিফট করে যাবে হাজবেন্ডের সঙ্গে, তার আগে তো হায়দ্রাবাদে চাকরি করছে, এই এক্সপিরিয়েন্সটা ওর মানে ভালোই হবে। যাই হোক, মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। বয়ফ্রেন্ডের সঙ্গে যেহেতু কম কথা হতো, তাই বয়ফ্রেন্ড অতটা মানে বুঝতে পারিনি আর অত দূর থেকে কি বা ওরকম হবে। যাই হোক, তো ওর মা না খালি বলে, কি রে তুই আমার সঙ্গে কথা বলিস না কেন, খালি হু হা উত্তর দিত। আচ্ছা, এই ইনসিডেন্টে 10 দিন পর পিজির মালিক ফোন করে, আরাধনার মাকে বলে যে আপনারা শিগগিরই হায়দ্রাবাদ আসুন। বলো কি হয়েছে? বলছে যে আপনার মেয়ের বোধহয় মেন্টালি কিছু ট্রমা হয়েছে বা প্রবলেম হয়েছে, ওকে আমরা এখন বর্তমান মানে নার্সিং হোম থেকে নিয়ে এসেছি। বলছে কি হয়েছে? বলছে এমনি কিছু হয়নি, ও বাথরুমে পড়ে গেছে এবং পড়ার পর অনেক কিছু কথা বলেছে, যেটা মানে আমি কোনো কিছুর থেকে মানে কোনো কিছু লিঙ্ক পাচ্ছি না ব্যাপারটা। আপনারা চলে আসুন, ওর মাথায় একটু চোট লেগেছে, স্টিচ পড়েছে, এখন কিন্তু নার্সিং হোম থেকে ছেড়ে দিয়েছে, ঘরে আছে। এই কথা শুনে কোন মা বাবা ঠিক থাকতে পারে? সঙ্গে সঙ্গে ওর মা বাবা তোমার ছুটলেন হায়দ্রাবাদ পরের দিনই সকালের ফ্লাইটে, মানে ফ্লাইট নিয়ে তাড়াতাড়ি, মানে যেটা আর কি ফার্স্ট ফ্লাইট ওটাতেই নিয়ে ছুটলেন। তো গিয়ে তো দেখে মানে গিয়ে দেখে কি, মানে মেয়ের রুম তো আগোছালো বাদই দো, একটা বাজে গন্ধ, স্পেশালি আরাধনার গায়ের থেকে বলে বাজে গন্ধ। মাথা হয়তো 10-15 দিন ধরে শ্যাম্পু করছে না। পিজির মালিক যেটা বললো যে ও একদিন অফিস গেলে 3-4 দিন অফিস কামাই করছে, কেন কোনো রিজন নেই। ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ওকে খেতে দিলে ও খায় না, ঠিক আছে, বলছে খালি খিদানি খিদানি। আর সত্যি ওর মা গিয়ে দেখে একদম শুকিয়ে গেছে, পুরো কালো কালো স্পট পড়ে গেছে। হ্যাঁ, তো বলছে বাথরুমে কিভাবে পড়লো? তো বলছে দেখেন এমনি আপনার মেয়ে একদম খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছে, আমি বলেছি ওকে, থ্রেটেনও দিয়েছি যে এরকম করলে তো হবে না, আমি তোমার মা বাবাকে কমপ্লেন করবো, বাট যেহেতু দেখো একটা স্টুডেন্টকে বলার, ও যেহেতু আর কি চাকরিরতা একটা মানে কি বলবো সেলফ ডিপেন্ডেন্ট, ওকে বলার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আজকে না পারতে তারপর ওনারা ফোন করেছেন যখন এত বড় ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো বলছে যে ও মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আর আরাধনার শরীর থেকে নাকি পুরো বাজে গন্ধ। তো পিজির মালিক বলছে যে দেখুন আপনার মেয়ে কত স্নান করেছেও কিনা, কারণ আমার পক্ষে তো দেখা পসিবল না, বাট ঘামের গন্ধ টন্ধ এরকম মানে বাজে উৎকট গন্ধ আর কি, বমি চলে আসবে তোমার। তো আরাধনার মা না কোথাও না কোথাও এখন রিলেট করতে পারছে ব্যাপারটা। উনি কি করলেন, সঙ্গে সঙ্গে ওনার বৌদিকে ফোন করলেন। ওনার বৌদির বাবার বাড়ি আবার চন্দননগর। তো বৌদি আবার এসব মানতেন, এবং ওনাদের নাকি চন্দননগরে, আমি আমি কিন্তু কাউকে নাম ঠাম জিজ্ঞেস করিনি, প্লিজ আমাকে কেউ জিজ্ঞেস করবে না, আর আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না কোথা থেকে কি হিল হয়েছে না হয়েছে হোয়াট এভার। তো বলছে এরকম জানাশোনা আছে, তুমি একটা কাজ করো, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আসো এবং এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমরা চন্দননগরই চলে যাব, বেরিয়ে যাব, ঠিক আছে? তো পরের দিনই ফ্লাইট নিয়ে আরাধনার বাবা এবং আরাধনা ফ্লাইট থেকে নেমে একদম, ওর মামি চলে এসেছিল, ওর মামি কিন্তু কলকাতার, মানে ওর মামার বাড়ি কলকাতায়, আরাধনার। আর আরাধনার বাবার বাড়ি হলো কলকাতায়, নর্থ কলকাতার মেয়ে আর কি। তো মামি গাড়িতে বসাই ছিল, যেহেতু মামি চেনা পরিচিত, ও একদম মামি নিয়ে ডাইরেক্ট চন্দননগরে বেরিয়ে গেছে। আর ওই সময় অবধি কিন্তু মেয়েটা একটা মানে কি বলবো, একটা রুটিও কাটেনি দাঁত দিয়ে, এরকম বলে খিদে নেই আর এইরকম হাড় জিরে জিরে। মামি খালি দেখছে, বলছে কি অবস্থা হয়ে গেছে মেয়েটার, কি অবস্থা হয়ে গেছে। আর ও না থম মেরে বসে আছে, এমন না যে খুব উগ্র রূপ দেখাচ্ছে কিছু না, থম মেরে বসে আছে, কিচ্ছু মানে এরকম করে তাকিয়ে আছে, তো তাকিয়ে আছে বাইরে। তো চন্দননগর পৌঁছার পর ওই বাড়িতে গেছে এবং কোনো উৎপাত নেই, জানো তো, চুপচাপ গিয়ে বসেছে। আচ্ছা, এই যে গুণিন যার মামি যার কাছে নিয়ে গেছেন, উনি না আবার কাগজের ছক কাটেন। মানে উনি ওই যে তোমার ডেট অফ বার্থ দিয়ে, মানে কেতু কোন ঘরে ওরকম যেমন ঘর বানায়, এটা অ্যাস্ট্রোলজির মতে উনিও এরকম ঘর বানিয়ে না কিছু নাম্বারস দেন। হ্যাঁ, যেমন আরাধনাকে বলতে বলেছে যে তোমার মনে এখন কোন নাম্বারটা আসছে ওটা বলো, বলে তো দেয়। তো বলছে এখন কোন নাম্বারটা আসছে, ওরকম করে করে
আরো অনেক প্রসিডিওর আছে। আরাধনা বলছে অতটা খেয়ালও নি, তখন আমার কন্ডিশনটা বুঝতেই পারছো। আর আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে ওরকম ভাবে আরো বেশি ভাবে ডিসক্লোজ করা উচিত, কারণ কোনো জিনিসই পুরোপুরি না জেনে কিন্তু ওরকম করে বলা উচিত না, বা কোনো মন্ত্র উচ্চারণ করাও কিন্তু উচিত না, এটা কিন্তু আমি মানি। তো যাই হোক, তখন বলছে যে একটু পরে না, উনি তো ছক বানাতে ব্যস্ত, হঠাৎ আরাধনা বলছে আমার না প্রচন্ড খিদে পেয়েছে। তো উনি না মুচকি হেসে বলছে যে হ্যাঁ আমি খাওয়ার কথা বলছি, তোমার তো খিদা পাবে, কারণ যে এতদিন তোমার উপর মানে আবিষ্ট হয়েছিল, যে তোমাকে পুরো ধরে রেখেছিল নিজের আষ্টে পৃষ্ঠে, সে তো বাইরে দাঁড়িয়ে আছে। এখন আস্তে আস্তে তোমার অনুভূতিগুলি ফিরে আসছে, তোমার খিদে পাওয়া, তোমার তেষ্টা পাওয়া, এতদিন হয়তো কোনো কিছু অনুভব করতে পারছিলে না, না? তো বলে আরাধনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তখন আরাধনার মা বলছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আসলে আমার পিজির ওনার যে বললো না খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে ওর। বলছে ওকে তো খেতে মানে, ও নিজের মধ্যেই ছিল না, খাবে কি, ওর অনুভূতিগুলি তো শেষ হয়ে গেছিল। তো বলছে যে খুব ভালো করেছেন তাড়াতাড়ি চলে এসেছেন, এবং ওর সঙ্গে কিন্তু খুব ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেছে। তারপর হঠাৎ উনি বললেন আচ্ছা ওর সঙ্গে কি কোনো মেয়ে থাকতো যে অন্য ধর্মের? তখন আরাধনার মা তো রেহানাকে চিনতোই, বলছে হ্যাঁ এরকম রেহানা নামের একটা মেয়ে থাকতো। তো আরাধনা কিন্তু আস্তে আস্তে সব মানে ও এখন মানে ওর নিজের অনুভূতি বলো সব ফিলিংস বলতে পারে। তো বলছে ব্যাঙ্গালোরে ও বলেছিল যে ব্যাঙ্গালোর ওর কোম্পানি ওকে শিফট করিয়ে দেবে, 6 মাসের জন্য ছিল, চলে গেছে। তখন আরাধনা বলছে যে হ্যাঁ চল, তারপর বলছে আম, যে গুনিন বলছে যে উনি আরাধনাকে বলছে তোমার সঙ্গে কথা হয় ওর? বলছে না, ও যাওয়ার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ও না একটা ওর পারফিউমের বোতল ফেলে রেখে গেছিল, আমি ফোন করেছিলাম যে তোকে পাঠিয়ে দিব নাকি ডিটিডিসি বা কুরিয়ারের মাধ্যমে, দেখি আমাকে ফোন ব্লক করে রেখেছে। তখন উনি যা বললেন যে দেখো তুমি কিন্তু একটা জিনের পাল্লায় পড়েছো, আর এই জিনটা দীর্ঘদিন রেহানাকে ভোগ করেছে, রেহানার পর এখন কিন্তু ও তোমাকে ভোগ করছে, হ্যাঁ ভোগ করছে। বুঝতে পারছো? হয়তো রেহানার সঙ্গে দীর্ঘ অনেক বছর ধরে ছিল, ওর সঙ্গে জাস্ট শুরুই হয়েছে। তখন উনি বললেন যে আমার একজন মৌলবি আছে, হুজুর আছে, খুব চেনা পরিচিত, আমার খুবই ভালো বন্ধু, মিত্র, আমি ওকে ফোন করছি, ও বোধহয় ব্যবস্থা করে দেবে। তো উনি দেন এন্ড দেন ফোন করলেন, এবং সঙ্গে সঙ্গে যেহেতু বললেন যে খুবই অবস্থা, মেয়েটার কিন্তু অবস্থা খুবই খারাপ, তুমি চলে এসো বন্ধু। তো মৌলবীও কিন্তু চলে এসেছেন, আসার পর মানে রেহানাকে মানে আরাধনাকে দেখে বলছে তোমার 21 দিন রিচুয়ালস একটা করতে হবে, ঠিক আছে? আমি তো ওর থেকে দূর করে দেব। তখন মৌলবী এবং গুনিন বলে আমিও ছক দেখে দেখেছি, বলছে এটা না রেহানার সঙ্গে মানে রেহানা নিজে চায়নি, কিন্তু কোনো জায়গায় হয়তো দৃষ্টি পড়েছিল, এবং রেহানার সঙ্গে নাকি দীর্ঘ 3 সাড়ে 3 বছর মানে 4 বছর কমপ্লিট হয়নি, ওর সঙ্গেও কিন্তু এরকম ভাবে দৈহিক সম্পর্কে লিপ্ত ছিল এই জিনটা। রেহানা চাইতো না, বেচারি বহুত কষ্ট পেয়েছে। কিন্তু যখন আরাধনাকে দেখেছে, এবং আমি বললাম না ও 2-3 দিনের জন্য কেরালায় চলে গেছিল, তারপরে এসে ব্যাঙ্গালোর শিফট হয়েছে, ওদেরও একটা জানাশোনা মৌলবী ছিল। ব্যাপারটা হচ্ছিল জিনটা না এক শরীর থেকে আরেক শরীর মানে শারীরিক খিদা মেটানোর জন্য হয়তো অন্য মেয়ের কাছে চলে যাবে, আনটিল আনলেস তুমি আরেকটা মেয়েকে ওকে দিতে পারছো, তোমাকে কিন্তু ছাড়বে না। রেহানা যখন গিয়ে বললো যে আমার একটা রুমমেট এসছে এরকম, তো এখন কিছু করা যাবে নাকি? কারণ দেখো এসব করার জন্য না খুব কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগে, যেটা তুমি ক্লোজ না হওয়া অবধি কিন্তু জিনিসগুলি করা যাবে না, বা তোমার উপর চালান করতে গেলেও তোমার কিছু পার্সোনাল জিনিস লাগে। এটা একটা রুমমেটের জন্য কিন্তু খুব ইজি হয়, তাই না, এরকম পার্সোনাল জিনিস কালেক্ট করা? ওইটাই হয়েছিল। অ্যান্ড তখন রেহানা মানে রেহানার ব্যাপারে বলল আরাধনা যে হ্যাঁ ওরকম আগে তো ইন্ট্রোভার্ট ভেবেছিলাম, পরে বিরিয়ানি খাওয়া তো মানে এরকম হয়েছে, আমার ড্রেস ও পরেছে ওরকম টাইপের, হ্যাঁ। তো বলছে ওরকম ওখান থেকেই কোনো কিছু একটা কাণ্ড করেছে, এবং ও নিজে বাঁচতে গিয়ে জিনটা তোমার উপর চালান করে দিয়ে গেছে। তো চিন্তা নেই, আমি ইয়ে করবো, কিন্তু আমি করার পর ও কিন্তু আবার রেহানার কাছে চলে যাবে, কিন্তু কারণ কি কেরালা মৌলবী আর কি যাকে দিয়ে করাচ্ছিল, ও হয়তো জিনিসটাকে পুরোপুরি বন্ধ করতে পারেনি। আর যেহেতু বলছে যে আমি এখানে শিফট করিয়ে দেবো আনটিল আনলেস মানে রেহানার আসতে হবে চন্দননগরের সেই মৌলবীর কাছে, তখন গিয়ে উনি কিছু একটা করতে হবে পারবে আর কি, না হলে কিন্তু পারবে না। উনি যেহেতু আরাধনার ব্যাপারটা সব জানে, আরাধনার করে দিচ্ছে, কিন্তু উনি বলছেন এটা কিন্তু এখন আবার রেহানার কাছে রিটার্ন চলে যাবে। আরাধনা রিচুয়ালস করা শুরু করলো, আবার নিজের জীবন ছন্দে ফেরা শুরু করলো। কোম্পানিকে অ্যাপ্লিকেশন দিয়ে দিল যে শারীরিক অসুস্থতার জন্য তোমার ইয়ে মানে লিভ নিচ্ছে, পিজির ওনারকে বলে দিল, এবং পিজির ওনারকে বললো যে আপনি পারলে আমার না রুমটা চেঞ্জ করিয়ে দেবেন, রুমটার বোধহয় আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, অ্যালার্জি বাগেরা এরকম করে বলেছে। তো বলছে ঠিক আছে, রুম তো একটা খালি হওয়ার কথা আছে,
তো ঠিক আছে তুমি ওই রুমে শিফট হয়ে যাও, কিন্তু ওই রুমটা কিন্তু মানে নিচের তলায়। বলছে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে ফাইন। কারণ ওই যে চাকরিরত তো ট্রান্সফার হয়ে গেলে তো রুম খালি হয়ে যায় না, ঠিক আছে ফাইন। 1 সপ্তাহ পর হঠাৎ দেখে রেহানার নাম্বার থেকে কল। রেহানা কল করে বলে তুই এখন কেমন আছিস? তো আরাধনা বলছে যে আমি বললাম কেন তুই হঠাৎ জিজ্ঞেস করলি, তুই তো আমাকে ব্লক করে রেখেছিলি। তো বলছে তুই তো হয়তো বুঝেই গেছিস, কিন্তু তুই ঠিক হলি কিভাবে? বলছে মানে? বলছে তুই ভালো করে জানিস আমি কি বলতে চাইছি, এবং যে তোকে ঠিক করেছে সেও তোকে সবকিছুই বলেছে, তুই কি করে ঠিক হলি? কারণ ওগুলি কিন্তু আবার আমার সঙ্গে শুরু হয়ে গেছে, আবার সেই শারীরিক নির্যাতন আমার শুরু হয়ে গেছে, প্রচন্ড কষ্টে ছিলাম রে। আরাধনা ইংলিশে কমিউনিকেট কিন্তু করছে, আমি বাংলাতে বলছি। হ্যাঁ বলছি প্রচন্ড কষ্টে ছিলাম রে আরাধনা, তুই হয়তো ফিল করতে পারবি, তুই তো কিছুদিন ভোগ করেছিস, আমি বছরকে বছর এই যন্ত্রণা ভোগ করে চলেছি, কি করে তুই রিলিফ পেলি? তখন আরাধনা বললো যে ঠিক আছে উনি আমাকে বলেছিলেন, আমি তোকে নাম্বারটা দিয়ে দিচ্ছি মৌলভী সাহেবের, তুই ডাইরেক্ট কথা বলে নে। তো মৌলভী সাহেবের সঙ্গে ও হিন্দিতে কথা বলেছে, কথা বলার পর মৌলভী সাহেব বলে তুমি পারলে একবার কলকাতায় আসো, এদিকে আসো। তো তারপর মানে এটা মানে রেহানার সঙ্গে ওর আর কথা হয় না, একটা তো রাগ ছিলই, হ্যাঁ যদিও ও মানবিকতার খাতিরে কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছে, ইচ্ছে করলে তো নাম্বার নাও দিতে পারতো। বাট আমি বলবো এটা তুমি খুব ভালো একটা উদারতার পরিচয় দিয়েছো, সবাই যদি একই রকম হয়ে যায় তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না? হ্যাঁ মনের রাগ রাগ থেকে রেখে তুমি যে ওকে হেল্পটা করেছো, সত্যি আমি তোমাকে কুর্নিশ জানাই। মানে একটা মেয়ের জন্য ওইসব জিনিস সহ্য করা, অ্যাজ এ মেয়ে হিসাবে বলছি, প্রচন্ড যন্ত্রণাদায়ক। বাট ওইসব ভুলেও যে তুমি রেহনাকে তোমার সেই মৌলবীর নাম্বারটা দিয়েছো, এবং তুমি যেটা আর কি তোমার সেই ওঝার কাছ থেকে খবর পেয়েছো যে রেহানাও নাকি মুক্তি লাভ করেছে, সেই মৌলবী নাকি সাকসিড হয়েছে, জিনটাকে ওর লাইফ থেকে বের করতে পেরেছে, তো শুনে ভালো লাগলো। অ্যান্ড সত্যি এরকম মানসিকতাই হয়তো রাখা উচিত, একজন খারাপ করেছে বলে, যেহেতু জানি যে মেয়েটার সঙ্গেও খারাপ করছে কিন্তু জিনিসটা তো ভুল করেছে, আরাধনার উপরে এরকম ভাবে তো প্রচার মানে চালান করা উচিত হয়নি। বাট কি বলবো, সবই হয়তো ডেস্টিনি। আরাধনা কিন্তু নাম্বারটা দিয়েছে, তারপর হয়তো কন্ট্যাক্ট করেছে, কারণ ওঝা বলেছেন আর কি, পরে মৌলবীর সঙ্গে তো কন্ট্যাক্ট করেনি, ওঝা বলেছে হ্যাঁ ও এসছিল, তোমার বান্ধবী এসছিল, হ্যাঁ ওর মা বাবাও নাকি কেরালার থেকে এসছিল, তিনজন মিলে এসছিল, এবং আহ সপ্তাহখানেক এখানে থেকেছে, এবং ওকে কিন্তু দীর্ঘ অনেক দিনের একটা রিচুয়ালস, মানে তেল পড়া, জল পড়া, তারপর হলো তেল মাথার মধ্যে, পারফিউম ইউজ করতে পারবেন, অনেক কিছু ওকে কিন্তু বাধা নিষেধ দিয়েছে। আরাধনাকে কিন্তু পারফিউম ইউজ করার কথা ওরকম কিছু বাধা নিষেধ দেয়নি মৌলবী, ঠিক আছে? তো যাই হোক বোঝা যাচ্ছে রেহানাও মুক্তি পেয়েছে। তো এই ছিল আরাধনার পাঠানো ঘটনা, ঘটনাটা শুনিয়েছি। আমার না ভৌতিক ঘটনা ভয় লাগে, কষ্ট হয়, কিন্তু ডেফিনেটলি এটা তো যন্ত্রণাদায়ক, কিন্তু আমার আরাধনার মানসিকতা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। হয়তো এইরকম মানসিকতা আমাদের হওয়া উচিত। বাট হ্যাঁ রেহানা জিনিসটা খুব খারাপ করেছে, এরকম ভাবে মানে বিশ্বাসঘাতকতা করা, তাই তো? কিন্তু এখন যদি রেহানার পক্ষে দেখতে যাই, আমি জানি না অনেক সময় কি হয় বলতো, আমার দিকে আমি ঠিক, ও ভুল, ওর দিকে আবার ও ঠিক মনে করবে যে আমি ভুল। তো এই কন্ট্রোভার্সিসতে আমরা গেলাম না আর কি। যাই হোক, দুজনেই ভালো আছে, এটাই মুদ্রা কথা। তো কেমন লাগলো ঘটনাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর প্লিজ একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। কোনো জায়গায় নতুন গেলে কোন পিজির সঙ্গে, পিজি কোন রুমমেটের সঙ্গে থাকছেন, একবারেই যে পুরোপুরি ফ্রি হওয়া উচিত বা নিজের সবকিছু শেয়ার করা উচিত একদমই না, প্রথমে তো যাচাই করে নেওয়া উচিত। এটা আমার পার্সোনাল মন্তব্য। আপনাদের মন্তব্য কমেন্ট সেকশন তো খোলা রইল, করুন। এবং আর ঘটনা শেয়ার করছি না, আজকে এখানে শেষ করছি। কিন্তু কিছু কিছু যে আমি বলি, যেমন অনেকে এখানে তো দুই পক্ষ থাকে, যে এক পক্ষ ভূতের গল্প বা জিনের গল্প পছন্দ করেন, বিশ্বাস করেন, আরেক পক্ষ করেন না। সেক্ষেত্রে বলবো বিশ্বাস করা না করা তো কি বলবো, সেটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু আমার মেইন উদ্দেশ্য বা কথায় গল্পের মেইন উদ্দেশ্য কিন্তু আপনাদের বিশ্বাস করানো নয়। মেইন উদ্দেশ্য হলো ছোটবেলায় যে ঠাকুমা দাদুর মুখে গল্প শুনতেন, দিম্মার মুখে গল্প শুনতেন, আজও জানেন তো সেসব গল্প শুনলে মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছি, নস্টালজিক ফিলিং একটা হয় আমাদের, সেটাই ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা, আর কিছু নয়। আর কথায় গল্পে কিন্তু এপিসোড চলে আসে মঙ্গলবার এবং শুক্রবার ঠিক দুপুর 3টায়, এবং শনিবার রাত 10টায় আমি কিন্তু লাইভে আসি। তো যারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথোপকথন করতে চান করতে পারেন। আর তাড়াতাড়ি ঘটনা পাঠান বসে আছি, জীবনের 1001 গল্প দেখতে ভুলবেন না। হ্যাঁ, জীবনের 1001
গল্পের জন্য কিন্তু আপনারা ঘটনা পাঠান। একই নাম্বার আছে, খালি লিখে দেবেন যেটা 1001 গল্পের জন্য। কারণ ওখানে কিন্তু আপনাদের জীবন যুদ্ধ, আপনাদের কষ্টের কথা আমি তুলে ধরি, কিছু কিছু নিজের কালেক্ট করা ঘটনাও তুলে ধরি। যাই হোক, তো চলুন আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।